এবার যে জানবো আমরা যে ক্রেবস চক্রকে কেন তোমার সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বলিক অ্যাসিড চক্র বলা হয়। কারণ অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রের সূচনা করে। অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হওয়ার পর কী হচ্ছে, ক্রেবস চক্রের সূচনা করে। এটা পাইরুভিক অ্যাসিডের তোমার ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে তোমার তৈরি হয়। পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন পদ্ধতির মাধ্যমে তোমার এটা তৈরি হয়। এই অ্যাসিটাইল কোয়ে কি করে, তোমার ক্রেবস চক্রের সূচনা করে। আর এই যে অ্যাসিটাইল কোয়ে, এটি 4 কার্বনযুক্ত তোমার অক্সালো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড তৈরি করছে। আমরা ক্রেবস চক্রে দেখেছি যে তোমার অ্যাসিটাইল কোয়ে তোমার 2 কার্বনযুক্ত আর অক্সালো অ্যাসিড 4 কার্বনযুক্ত। এই অ্যাসিটাইল কোয়ে তোমার অক্সালো অ্যাসিড যেটা 4 কার্বনযুক্ত এর সঙ্গে যুক্ত হয়ে 6 কার্বনযুক্ত তোমার সাইট্রিক অ্যাসিড সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। বিজ্ঞানী হ্যান্স ক্রেব সর্বপ্রথম এই পদ্ধতির বর্ণনা দেন, তাই একে ক্রেবস চক্র বলা হচ্ছে। আর এই ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ হলো তোমার কি, সাইট্রিক অ্যাসিড সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত পদার্থ হলো তোমার সাইট্রিক অ্যাসিড, তাই একে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। সেই জন্য ক্রেবস চক্রকে বলা হচ্ছে তোমার কি, সাইট্রিক অ্যাসিড চক্র। আর এই সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে। কার্বক্সিলিক গ্রুপ মানে COOH গ্রুপ থাকে। এই সাইট্রিক অ্যাসিডে 3টে কার্বক্সিলিক গ্রুপ থাকে, সেই জন্য এই ক্রেবস চক্রকে তোমার ট্রাইকার্বলিক অ্যাসিড চক্র বা TCA বলা হয়। ট্রাইকার্বলিক অ্যাসিড চক্র বা TCA বলা হয়ে থাকে। এবার আমরা জানবো যে তোমার শ্বসনে এটিপি উৎপাদন, শ্বসন প্রক্রিয়ায় কত অণু তোমার এটিপি উৎপন্ন হয় সেটা দেখব। শ্বসনের প্রথম পর্যায়টা হচ্ছে তোমার কি, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস আমরা দেখেছি, আমরা আবার দেখব গ্লাইকোলাইসিসটা ওখানে কত অণু তোমার এটিপি উৎপন্ন হচ্ছে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন যেখানে হচ্ছে, সেখানে তোমার 1 অণু এটিপি ব্যয় হচ্ছে। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে সেখানে 1 অণু এটিপি ব্যয় হচ্ছে। আর গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এখানেও কী হচ্ছে তোমার 1 অণু ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 ফসফেটে তোমার 1 অণু এটিপি ব্যয় হচ্ছে। তাহলে আমরা যখন তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বলেছিলাম, তখন বলেছিলাম যে প্রথম এইটা দুটোভাবে ভাগ হয়, একটা হচ্ছে শক্তি ব্যয়, একটা হচ্ছে শক্তি উৎপাদন। এখানে দুটো জায়গায় তোমার শক্তি ব্যয় হচ্ছে বা তোমার এটিপি ব্যয় হচ্ছে। প্রথমটা হচ্ছে কোথায়, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে 1 অণু, আর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 ফসফেটে। এই দু জায়গায় কী হচ্ছে, তোমার এটিপি ব্যয় হচ্ছে দুটো। এবার কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে, ধরো এখানে 1 অণু ব্যয় হলো, এখানে তোমার 1 অণু ব্যয় হচ্ছে। আর কোথায় কোথায় উৎপাদন হচ্ছে, তোমার 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে 1,3-গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে 1,3 ফসফোগ্লিসারেট, এখানে কি হচ্ছে তোমার এটিপি উৎপন্ন হচ্ছে। আর কোথায় এটিপি উৎপন্ন হচ্ছে, তোমার 1,3 ফসফোগ্লিসারেট থেকে যখন 3 ফসফোগ্লিসারেট উৎপন্ন হচ্ছে, সেখানে তোমার এটিপি উৎপন্ন হচ্ছে। আর কোথায় 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড, যেখানে পাইরুভিক অ্যাসিড থেকে তোমার পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট উৎপন্ন হচ্ছে, সেখানে তোমার এটিপি উৎপন্ন হচ্ছে। এবার এটাকে আমরা কাউন্ট করব। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোথায় কোথায় আমার এটিপি উৎপন্ন হচ্ছে, কোথায় কোথায় ব্যয় হচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন যেখানে হচ্ছে, সেখানে তোমার 1 অণু এটিপি
মাইনাস হচ্ছে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে এখনও এটিপি তোমার ব্যয় হচ্ছে, সেখানে এখনও তোমার এটিপি ব্যয় হচ্ছে। আর 3 ফসফোগ্লিসালডিহাইড থেকে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড যেখানে উৎপন্ন সেখানে তোমার দু অণু NADH2 উৎপন্ন হচ্ছে বা NADH প্লাস H প্লাস উৎপন্ন হচ্ছে দু অণু। এটা মনে রাখবে, এক অণু তোমার NADH2 থেকে তোমার কত অণু এটিপি উৎপন্ন হয়? 3 অণু। তাহলে এখানে দু অণু NADH2, তাহলে ক অণু তোমার এটিপি উৎপন্ন হবে? তোমার তাহলে এক অণু NADH2 থেকে তোমার 3 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তাহলে তোমার দু অণু NADH2 উৎপন্ন হচ্ছে। যখন 3 ফসফোগ্লিসালডিহাইড থেকে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেখানে দু অণু NADH2 উৎপন্ন হচ্ছে। তাহলে এক অণু NADH2 থেকে 3 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। দু অণুর জন্য কত হচ্ছে তোমার? 6 অণু এটিপি। তাহলে এখানে আমার কত অণু এটিপি পাচ্ছি? আমি 6 অণু এটিপি পাচ্ছি। তারপর তোমার 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এখানে তোমার দু অণু এটিপি উৎপন্ন হচ্ছে, দু অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আর যখন 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট উৎপন্ন হচ্ছে সেখানে তোমার দু অণু এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে টোটাল আমার এটিপি কত? টোটাল আমার এটিপি উৎপন্ন হচ্ছে কত? তাহলে এখানে আমার 6 অণু, এখানে 2 অণু, এখানে 2 অণু, মোট টোটাল হচ্ছে তোমার 6 + 2 + 2 সমান 10 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। ব্যয় হচ্ছে কত? এখানে দুটো ব্যয় হচ্ছে, দু অণু ব্যয় হচ্ছে। তাহলে নিট কত থাকছে? নিট 10 + 2 সমান 8 অণু এটিপি উৎপন্ন হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তার মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তোমার 8 অণু এটিপি উৎপন্ন হচ্ছে নিট। নেক্সট হচ্ছে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে তোমার যে দ্বিতীয় পর্যায় তোমার শ্বসনে সেখানে তোমার পাইরুভিক অ্যাসিড থেকে যখন তোমার অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে সেখানে তোমার দু অণু NADH2 উৎপন্ন হচ্ছে। আগেই বলেছি তোমার এক অণু NADH2 থেকে আমরা এটিপি পাই কত? 3 অণু। তার দু অণুর জন্য কত পাবো? 6 অণু। 6 অণু আমরা এটিপি পাচ্ছি তোমার পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন থেকে। এবার আমরা ক্রেবস চক্রে দেখব কত অণু তোমার এটিপি উৎপন্ন হয়। ক্রেবস চক্রে তোমার আইসোসাইট্রিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিড যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে দু অণু NADH2 উৎপন্ন হচ্ছে। আগেই বলেছি এক অণু তোমার NADH2 থেকে এটিপি পাই কত? 3 অণু। তাহলে দু অণু NADH2 থেকে আমরা কত পাবো? 2 × 3 সমান 6 অণু এটিপি। নেক্সট যেখানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনিল কোয়ে উৎপন্ন হচ্ছে সেখানেও দু অণু NADH2 উৎপন্ন হচ্ছে। তাহলে এক অণু NADH2 জন্য তোমার এটিপি পাচ্ছি 3 অণু। তা দু অণুর জন্য কত পাবো? 6 অণু। নেক্সট সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে তোমার এটিপি উৎপন্ন হচ্ছে কত? 2 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। আর সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে 2 অণু FADH2 উৎপন্ন হচ্ছে। মনে রাখবে এক অণু FADH2 জন্য তো বা এক অণু FADH2 থেকে তোমার এটিপি উৎপন্ন হয় 2 অণু।
এক অণু NADH2 থেকে এটিপি উৎপন্ন হয় 3 অণু, কিন্তু এক অণু তোমার FADH2 থেকে তোমার এটিপি উৎপন্ন হয় 2 অণু। তাহলে 2 অণু FADH2 থেকে তোমার এটিপি উৎপন্ন হবে কত? 2 × 2 = 4 অণু। শেষ ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে। তাহলে এক অণু NADH2 জন্য আমরা পাচ্ছি 3 অণু এটিপি। তাহলে 2 অণু NADH2 জন্য পাচ্ছি কত? 2 × 3 = 6 অণু এটিপি। এটা খেয়াল রাখবে যে এক অণু NADH2 জন্য এটিপি পাচ্ছি তোমার 3 অণু, আর এক অণু FADH2 জন্য আমরা এটিপি পাচ্ছি 2 অণু। তাহলে আমরা আগে জেনেছি যে ক্রেবস চক্রে কোনো এটিপি ব্যয় হয় না। তাহলে আমার এটিপি কটা পেলাম? এখানে 6, 6, 2, 4, 6। তাহলে 6 আর 6 12, 12, 14, 14 আর 4 18, 18 আর 6 24। তাহলে আমরা ক্রেবস চক্রে টোটাল কত পাচ্ছি? 24 অণু এটিপি। তাহলে আমার টোটাল আমার শ্বসন প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হচ্ছে? আমি গ্লাইকোলাইসিসে পেয়েছি 8 অণু, পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে পেয়েছি 6 অণু। তাহলে কত হচ্ছে? 8 আর 6 14, আর এখানে তোমার ক্রেবস চক্রে পাচ্ছি 24 অণু। তাহলে টোটাল কত হচ্ছে আমার শ্বসন প্রক্রিয়ায়? উৎপন্ন এটিপি গ্লাইকোলাইসিসে পেয়েছি আমরা 8 অণু এটিপি। তোমার পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে যে স্থানে আমরা এটিপি পাচ্ছি কত? তোমার 6 অণু। ক্রেবস চক্রে কত অণু পাচ্ছি? 24 অণু। তাহলে মোট শ্বসনে এটিপি উৎপাদন কত হচ্ছে? 8 + 6 + 24 = 38 অণু এটিপি উৎপন্ন হচ্ছে আমার। এটা মনে রাখবে, এক অণু NADH2 থেকে আমরা এটিপি পাচ্ছি কত? 3 অণু। এক অণু FADH2 থেকে পাচ্ছি তোমার 2 অণু এটিপি। এটা মনে রাখবে। তাহলে আমরা শ্বসন প্রক্রিয়ায় মোট এটিপি অণু পাচ্ছি কত? 38 অণু আমরা এটিপি পাচ্ছি। তাহলে আমরা গ্লাইকোলাইসিসে পেলাম তোমার 8 অণু, পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশনে পেলাম 6 অণু, আর ক্রেবস চক্রে পেলাম 24 অণু। টোটাল হচ্ছে কি তোমার কত? 38 অণু আমরা এটিপি পাচ্ছি শ্বসন প্রক্রিয়ায়। প্রত্যেকটা কোন ধাপে কটা করে পেলাম সেগুলো আমরা দেখলাম, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন পদ্ধতিতে।